2/3 মেজরিটি পাওয়ার পর সব আইনের ঊর্ধ্বে উঠে যায়। এ সরকারও সেই সব আইনের ঊর্ধ্বে উঠে যাবে, এবং যদি উঠে যান একান্তভাবে আমরা জানি না পরবর্তী কনসিকুয়েন্স কি হবে। 52তে বলা আছে যে রাষ্ট্রপতির আদেশ, রাষ্ট্রপতির অধ্যাদেশ, রাষ্ট্রপতির যে কোনো বিধি সবই আইন। সব যদি আইন হয়, এখন আসেন এই আইন আপনার বাতিল করার সুযোগ নাই। কেন বাতিল করার সুযোগ নাই? সালাউদ্দিন আহমেদ একটি কথা বলছে 1973 সালের 7 এপ্রিলের পর রাষ্ট্রপতির আর এই ধরনের আদেশ জারির ক্ষমতা ছিল না। সেটা ছিল না, এই প্রেক্ষাপট তো নাই। টোটাল অনুচ্ছেদ বা ধারা বলেন মাত্র 15টা। বলছে এই আইনটা হওয়ার সাথে সাথে 1, 2, 3, 4, 5, 6, 12, 15 অনুচ্ছেদ অবিলম্বে কার্যকর হবে। আর বাকিটা যদি গণভোট হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে 7, 8, 9, 10, 11, 13, 14 কার্যকর হয়ে যাবে। অ্যামেন্ডমেন্ট এবং রিফর্মে কোনো পার্থক্য দেখেন না? আমি আবার সেক্ষেত্রে গণভোটের কি হবে? রিফর্ম একটা বিশাল ব্যাপার। জি, এবং রিফর্মের কারণে যেমন ধরেন এই জুলাই ঘোষণার মধ্যে কি কি আসছে, সংজ্ঞায় কি আসছে জানেন? এই যে আদেশটা আবার যেটা বলছে সেটাও কিন্তু বেআইনি। না না, আমি বলছি বেআইনি না আইনি বলছি। এই যে রাষ্ট্রপতি তার ভিতরে কি কি আসছে? গণভোট, গণভোটের সংজ্ঞা আসছে, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই জাতীয় সনদ। আপনি যে সংশোধনী কমিটি করবেন এগুলো ঢুকাবেন কেমনে, কথা বলবেন কেমনে এই বিষয়গুলো নিয়ে? এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন কেমনে আপনি? সংশোধনের নামে না, সংস্কারের নামে, নতুন আইনের নামে। এবার আসেন, হ্যাঁ নতুন আইন না, এটাই নতুন আইন না, এটা না, এই নতুন আইনের নামই করা যাবে। আচ্ছা শেষ করি আমি। এইবার আসেন এই আইনটা নিয়ে কথা বলতেছে, আর 3-4 মিনিট লাগবে এটা বলতে। আপনাকে দেখতে হবে যে প্রেক্ষাপট কি বলছে এই আইনটায়। সবাই কিন্তু আইনটার লড়াই করে, এই আইনটা মানে কি কি কথা বলছে কথাটা শুনেন। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 যেহেতু সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের মধ্যে জনগণের সার্বভৌম ক্ষমতার ও অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়াছে, যেহেতু উক্ত অভ্যুত্থানের ফলে 5ই আগস্ট 2024 তারিখে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। তারপর আসেন, যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ শাসনের পুনরাবৃত্তি রোধ করবে এর উদ্দেশ্যে, কতগুলো যেহেতু আনছে। তারপর আসেন, যেহেতু উপরিউক্ত প্রতিবেদনগুলি অন্তর্ভুক্ত সুপারিশসমূহের বিষয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার 12 ফেব্রুয়ারি 2025 তারিখে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে, এবং যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশন অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল জোটের সহিত আলোচনাক্রমে সংবিধান সংস্কার সহ অন্যান্য সংস্কারের সুপারিশ সংবলিত জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করে, যেহেতু সংবিধান সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন, তদুদ্দেশ্যে গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ গঠন ও পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার করার আবশ্যকতা রহিয়াছে, এবং যেহেতু উপরে বর্ণিত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন সম্পন্ন করিবার জন্য একটি আনুষ্ঠানিক আদেশ জারি করা একান্ত প্রয়োজন, সেহেতু বিরাট প্রেক্ষাপট, কিচ্ছু দরকার নাই, এই প্রেক্ষাপট নিয়ে আসছে, বিশাল প্রেক্ষাপট। সেহেতু উদ্দেশ্যগুলো বলা হয়েছে, যেই অবজেক্টিভগুলা আপনি সংশোধন করে ঠিক করতে পারবেন না, সেই কারণে বলছে সেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করিলেন। সংসদে শুধু আলোচনা হয়, বেআইনি এগুলা পড়া হয়, আদৌ পড়ছে পড়ে নাই। এইবার আসেন আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই আইনটা হওয়ার সাথে সাথে কি হবে। টোটাল অনুচ্ছেদ বা ধারা বলেন মাত্র 15টা। বলছে এই আইনটা হওয়ার সাথে সাথে 1, 2, 3, 4, 5, 6, 12, 15 অনুচ্ছেদ অবিলম্বে কার্যকর হবে। আর বাকিটা যদি গণভোট হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে 7, 8, 9, 10, 11, 13, 14 কার্যকর হয়ে যাবে। সব তো বলা আছে আইনটায়, এবং সেখানে দুটো ওত নিতে হবে। ওত নিতে হলে আপনি সংস্কার পরিষদ হিসেবে ওত নেবেন, কি পাঠ করবেন লেখা আছে, সব মেনে নিয়ে এসে তো আপনি বলতে পারবেন না। এইটা রাষ্ট্রপতির আদেশ, এই আদেশটার প্রেক্ষাপট বলছে, এই প্রেক্ষাপট আপনি ছুঁড়ে ফেলতে পারবেন না। আর আদেশটা যে আইন, সেটা এই সংবিধানের 152তে বলা আছে যে রাষ্ট্রপতির আদেশ, রাষ্ট্রপতির অধ্যাদেশ, রাষ্ট্রপতির যে কোনো বিধি সবই আইন। সব যদি আইন হয়, এখন আসেন এই আইন আপনার বাতিল করার সুযোগ নাই। কেন বাতিল করার সুযোগ নাই? সালাউদ্দিন আহমেদ একটি কথা বলছে 1973 সালের 7 এপ্রিলের পর রাষ্ট্রপতির আর এই ধরনের আদেশ জারির ক্ষমতা ছিল না। সেটা ছিল না, এই প্রেক্ষাপট তো নাই। এখানে তো যেহেতু সে বইলে আসছে, আমার অবজেক্টিভগুলো বলছি, সংবিধান নাই, সংসদ নাই, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তত্ত্বাবধায়ক নাই,
কিছুই তো নাই। তার প্রেক্ষাপটটা তো বইলেই দিছে আমি কেন করলাম, এবং তার আলোকে কি বলছে এখানে সংসদ নির্বাচন বলতে কি বুঝায় এটার ভিতরে বলছে। এইটার মোতাবেক সংসদ নির্বাচন করা যাবে না, মেয়াদ শেষ। এইখানে বলছে সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যাহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। এই আদেশের পরে নির্বাচন, এই আদেশের পরে হইছে, আগে হইছে, এটার পরে হইছে। এবং এই আদেশ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে ডাইরেকশন দিছে। আদেশের পরে ইয়েস, কাজে আপনাকে এটা মাথায় রাখতে হবে। সুতরাং এই আদেশ, আপনি তো রাষ্ট্রপতির আদেশকে, আর এই আদেশটা বাতিল তো করার কোনো কারণও নাই, কারণ এইটার ফলাফল তাই এসে গেছে। এই গণভোটের জন্য যে আদেশ হয়েছে, গণভোট হয়ে গেছে না, তাই না? আদেশ থাকলেই কি আর না থাকলেই কি। সংবিধান অনুযায়ী আপনি বলছেন রাষ্ট্রপতির আদেশ আইন, অফকোর্স বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বললে আমি কি করব? আইন নয়। হ্যাঁ, এখন বিএনপি কেন, যে কোনো সরকার বলতে পারবে সাবজেক্ট টু কন্ডিশন, যদি তার 2/3 মেজরিটি থাকে। যদি সিঙ্গেল মেজরিটি থাকতো, 2/3 মেজরিটি না থাকতো, তাইলে এটা বলতে পারতো না। সুতরাং এখানে আইনের চেয়ে আপনার সংখ্যাগরিষ্ঠতার যে শক্তি, সেটা হলো গুরুত্বপূর্ণ। কেন আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি নর্মালি দেখেন তো, আমাদের দেশে এখন নির্বাচিত কোনো প্রতিনিধি হয়, সে কি সাধারণ লোকের কাছে, তার দলীয় লোক ছাড়া অন্য দলের বা সাধারণ লোকের কাছে সে তো আতঙ্ক থাকে, সে তো বন্ধু হয় না, আমি তো দেখি নাই। সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে, 2/3 মেজরিটি পাওয়ার পর সব আইনের ঊর্ধ্বে উঠে যায়। এ সরকারও সেই সব আইনের ঊর্ধ্বে উঠে যাবে, এবং যদি উঠে যান একান্তভাবে, আমরা জানি না পরবর্তী কনসিকুয়েন্স কি হবে। ধন্যবাদ। একটু